11 জুলাই সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এড্রেসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। জঙ্গি মোকাবেলায় ঢাকা ওয়াশিংটন একসঙ্গে কাজ করবে জানালেন নিশা দেশাই, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। সন্ত্রাসী হামলার কারণে বাংলাদেশ সফর বাতিল করছে বিদেশি পর্যটক, বিনিয়োগে প্রভাব পড়বে না বলছেন অর্থমন্ত্রী। আবাসিক এলাকা থেকে অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ শুরু আগামী সপ্তাহে, তালিকা করছে রাজুক। জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা নেবে বাংলাদেশ। ঢাকা সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকে সেই বার্তাই দিয়েছে সরকার। আর জঙ্গিবাদ মোকাবেলায় ঢাকার পাশে থেকে একযোগে কাজ করার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। ঢাকা সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন নিশা দেশাই বিসওয়াল। গণভবনে বিকেলে এ বৈঠকে চরমপন্থার বৈশ্বিক হুমকি নিয়ে আলোচনা হয়। চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানান নিশা দেশাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান তার সরকার কোনোভাবেই দেশে জঙ্গিবাদের উত্থান ঘটতে দেবে না। এর আগে সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ঘণ্টাব্যাপী আলোচনায় সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা দিতে পারে তা নিয়ে আলোচনা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান প্রয়োজন যাচাই করেই মার্কিন সহায়তা চাইবে বাংলাদেশ। আমাদের যে ধরনের সহযোগিতা আমরা চাবো সেই ধরনের সহযোগিতা তারা করবেন। এখন আমরা আমাদের নিড অ্যাসেসমেন্ট করে আমরা সহযোগিতা চাবো। এফবিআই সহযোগিতা নিয়ে আমি তো বললাম যেটা প্রয়োজন হবে আমরা চাবো। আমরা অ্যাসেস করছি, আমরা অনেক ধরনের সহযোগিতা চেতে পারি। কি কি আমাদের দরকার আমরা অ্যাসেস করে সেগুলি চাবো, এবং ওনারা বলছেন যে সব ধরনের সহযোগিতা করবেন। জঙ্গিবাদ দমনে বাংলাদেশকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতির কথা জানান নিশা দেশাই। I want to commend the government. সন্ত্রাসবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সাথে একযোগে কাজ করতে চায়। আমরা সেই আহ্বানই জানিয়েছি। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা আছে, তা কাজে লাগিয়ে বাংলাদেশে জঙ্গি সমস্যার সমাধান করা যেতে পারে। And so that we can partner in addressing the challenges that we face. এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভীর সঙ্গেও বৈঠক করেন নিশা। সকালে মার্কিন দূতাবাসের বাসভবনে বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে আলোচনা করেন তিনি। এছাড়া গুলশানের হামলাস্থলও পরিদর্শন করেছেন নিশা দেশাই। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুলশানে জঙ্গি হামলার ঘটনায় বাংলাদেশে বিদেশি বিনিয়োগে প্রভাব পড়বে না বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নিজ মন্ত্রণালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে আসার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা জানেন গুলশানে ঘটনার পর সরকার কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা দেখেছে গুলশানের ঘটনা বাংলাদেশ সরকার কিভাবে মোকাবেলা করেছে। সরকার সন্ত্রাসবাদের পক্ষে নয়, বিপক্ষেই আছে। কাজে আমার ধারণা এক্ষেত্রে বিদেশি বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না। সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে দেশে বিনিয়োগে প্রভাব পড়বে না বলছেন অর্থমন্ত্রী। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আছেন সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী। আমি জনাব এম এ মান্নান আপনার কাছে জানতে চাইবো যে অর্থমন্ত্রী বলেছেন যে বিদেশি বিনিয়োগে প্রভাব পড়বে না সাম্প্রতিক ঘটনা যেটি গুলশানে ঘটেছে বা শোলাকিয়ায় ঘটেছে সেটির উপর। আমি প্রশ্নকে একটু ঘুরিয়ে করতে চাই মাননীয় প্রতিমন্ত্রী, যে আমরা কি ঘটনা ঘটলে আসলে আমাদের অর্থনীতিতে বা বিদেশি বিনিয়োগে প্রভাব পড়বে বলে আপনি মনে করেন, ইতিবাচক বা নেতিবাচক যেরকমই হোক? জনাব এম এ মান্নান। জি ধন্যবাদ। যেহেতু এ বিষয়ে আমাদের সিনিয়র মন্ত্রী মহোদয় বক্তব্য রেখেছেন, সরকারের অবস্থান তাই বলে মনে করি। আমি তার জুনিয়র হিসেবে কাজ করি, আমি আমার নিজের ব্যক্তিগত মতামত তার সঙ্গে পুরোপুরি একমত। আমি মনে করি যে এই ধরনের একটি ঘটনায় আমাদের ব্যবসা বাণিজ্য, এক্সপোর্টস, ইম্পোর্টস অথবা বিনিয়োগের সার্বিকভাবে কোনো নেতিবাচক প্রভাব পড়বে। কারণ এইটা এমন কোনো ঘটনা নয় যে শুধু এখানেই হয়েছে, সারা বিশ্বে বিভিন্ন জায়গায় এই ঘটনা ইদানিং অহরহ হচ্ছে। অন্যান্য দেশে জঙ্গিবাদী আক্রমণ হচ্ছে। এর চেয়ে আরও অনেক বড় ভয়াবহ ঘটনা পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়ে গেছে। ফ্রান্সে হয়েছে, বেলজিয়ামে হয়েছে, কদিন আগে তুরস্কে হয়েছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু জনাব মান্নান, আপনি
জানেন যে অর্থমন্ত্রী বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে দেশি বিদেশি নতুন বিনিয়োগের ক্ষেত্রে গত কয়েক বছর ধরে বেশ হতাশাই জানিয়ে আসছেন। তো আমরা তো যে অবস্থার মধ্যে আছি জঙ্গি হামলা ছাড়াই সেই হতাশাজনক পরিস্থিতি থেকে তাহলে উত্তরণের বদলে আমরা আরেকটু নেমে গেলাম কিনা, যদিও সারা পৃথিবীতে এরকম ঘটনা ঘটছে। না না, ওকে, ঠিক আছে, আপনি প্রশ্নটা একটু ঘুরিয়ে এবং লম্বা একটা ইয়ে নিয়ে বলেছেন। উনি একটা ট্রেন্ডের কথা বলছিলেন গত 2-4 বছর, যে ট্রেন্ড নিয়ে উনি একটু আনহ্যাপি ছিলেন। সেই ট্রেন্ডের কথা যদি জানতেন ভিন্ন কথা, কিন্তু আপনার প্রশ্ন ছিল এবারকার ঘটনা নিয়ে, যেটা গুলশানের ঘটনা হলো। আমি আবার বলছি, গুলশানের ঘটনা সরাসরি কোনো ইম্প্যাক্ট শুধু হয়তো কয়েকদিনের জন্য, ভূমিকম্প হলে, দুর্যোগ হলে 2-4 দিন একটু স্থিমিত অবস্থা হয়, ঠিক তেমনি এখানেও একটা দুর্যোগপূর্ণ ঘটনা হয়েছে। সামান্যভাবে কনফিডেন্স লেভেলে বলুন বা ব্যবসায় একটা ইম্প্যাক্ট হবেই, এটা অত্যন্ত স্বাভাবিক বলে আমি মনে করি। সুতরাং আমি আমার অবস্থানে এখনও আমি বলবো যে এটা কোনো লং টার্ম বা মিডিয়াম টার্ম কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। 2-4 দিনের মধ্যে যেহেতু সরকার শক্তভাবে যেটা হাতে মোকাবিলা করেছেন, সরকার যেহেতু অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন যে আরও যাতে এই ধরনের কোনো দুষ্কৃতিকারী কোনো দুর্ঘটনা না করতে পারে, আমার ধারণা বিদেশি যারা বিনিয়োগকারী আছেন তারা সরকারের উপরে আস্থা স্থাপন করতে পারবেন। কারণ বাংলাদেশ সরকার অত্যন্ত তড়িৎ গতিতে, দ্রুতভাবে, ক্ষিপ্র গতিতে এটা হ্যান্ডেল করেছে এবং অত্যন্ত প্রফেশনালি, পেশাদার মনোভাব নিয়ে এটা হ্যান্ডেল করেছে আমাদের বাহিনী। সুতরাং আমি মোটেও ভয় পাচ্ছি না যে আমাদের কোনো ইয়ে হবে। জনাব মান্নান, আপনাকে ধন্যবাদ। আমি জনাব ইনাম আহমেদ চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে আপনি নিশ্চয়ই মাননীয় অর্থ প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নানকে শুনলেন, এই বিষয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাইবো। আর আপনার কাছে আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে যে গুলশান হামলায় বিদেশি নাগরিকদের যেভাবে হত্যা করা হলো, এতে নিশ্চয়ই বাংলাদেশ নিয়ে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠায় থাকবে ভিনদেশিরা বা যারা বাংলাদেশে ঘুরতে আসছে, থাকতে আসছে, ব্যবসা করতে আসছে তারা, এবং আমাদের ভাবমূর্তিটাও একটা সংকটের মধ্যে পড়বে। এই ভাবমূর্তিকে ইতিবাচক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক পদক্ষেপ কি হওয়া উচিত? জনাব ইনাম আহমেদ চৌধুরী। হ্যাঁ, এটা নিঃসন্দেহে এই যে ঘটনা ঘটে গেল, এই যে মর্মন্তুদ ট্র্যাজেডি ঘটলো, এটা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগে যথেষ্ট প্রতিকূল প্রভাব ফেলবে, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। আমরা জানি ইতোমধ্যে অনেক বিদেশি ঢাকা থেকে তারা ত্যাগ করছেন বা করেছেন। অনেক, ধরুন যে ইটালিয়ান যারা মারা গেলেন তারা কিন্তু বিদেশি বিনিয়োগের ব্যাপারে সংশ্লিষ্ট ছিলেন। এমনকি যেসব জাপানিরা 7 জন যারা নিহত হলেন তারাও কিন্তু বাংলাদেশের যে একটা গঠনমূলক কাজে নিয়োজিত ছিলেন। তো আমরা দেখেছি এই যে একটা শেফ, সে তো প্রথমেই এয়ারপোর্ট থেকে চলে গেল। আমরা এটাও দেখেছি আপনার বিভিন্ন দূতাবাস থেকে তারা তাদের ন্যাশনালসদের, তাদের নাগরিকদের সাবধান করে দিয়েছে এখানে আসার জন্য, তারা যেন সতর্কতা অবলম্বন করে। এবং তারা এখানে যে যারা সব বিদেশি বিনিয়োগকারী আসার কথা ছিল তারা কিন্তু অনেকগুলো ক্যান্সেল করে দিয়েছে। আমি আপনাকে 2-1 কথা এমনি শোনাতে চাইছি, খুব তাড়াতাড়ি শোনাবো। এখানে কাজী আকরামউদ্দিন আহমদ তিনি বলেছেন জঙ্গি সন্ত্রাস জাতীয়ভাবে মোকাবেলা করতে হবে এবং এটা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে ধাক্কা খেয়েছে বলে তিনি মনে করেন। এফসিসিআই এর সাবেক সভাপতি। তারপর আব্দুল্লাহ আল মিন্টু, আরেকজন ব্যবসায়ী, তার বক্তব্য দেখলাম যে তিনিও মনে করছেন এটা একটা প্রতিকূল অবস্থা সৃষ্টি করবে। এবং আরো অনেকেই যারা ব্যবসা বাণিজ্য করেছেন, বিনিয়োগকারী রয়েছেন, তারা এই ধরনের মতামত প্রকাশ করছেন। আমরা আগেই দেখেছি, কিন্তু এই ঘটনা ঘটার আগেও বাংলাদেশের বিনিয়োগ খুবই স্তব্ধ ছিল এবং এটা খুবই হতাশাব্যঞ্জক ছিল। এই সম্পর্কে সরকারের যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু সন্দেহ প্রকাশ করছিলেন বাংলাদেশের বিনিয়োগের এই প্রক্রিয়া থেকে। এখন একটা বড় ধরনের হোঁচট কেন? তাছাড়া আরেকটি ব্যাপার হচ্ছে, এখানে যারা তাদের করা হলো, যাদের টার্গেট করা হলো, তারা সবাই কিন্তু বিদেশের উপরে এরকম ভাবে আচমকা এ ধরনের আঘাত কিন্তু অন্য কোনো দেশে এভাবে ঘটেনি, খুব কম দেশেই ঘটেছে। এমনি আকস্মিকভাবে হয়েছে, তাতে দেশি বিদেশি সবাই মারা পড়েছেন, কিন্তু এভাবে বেছে বেছে বিদেশিকে টার্গেট করে মারা এটা অন্য খুব কম দেশেই হয়েছে বলে আমার ধারণা।
তার এই জন্যে বিদেশিরা অত্যন্ত বেশি শঙ্কিত হয়ে পড়েছেন এবং কোনো কোনো দূতাবাস তাদের এখানকার স্টেকে এটাকে লিমিটেড করে দিয়েছেন, হার্ডশিপ পোস্টিং বলে ঘোষণা করেছেন ইত্যাদি বিভিন্ন রকম ঘটনা ঘটছে। আর বিদেশিদের খেয়াল করুন যে তারা টার্গেট হিসেবে তারা জীবন বিসর্জন দিচ্ছেন, তাদের যেসব জায়গায় তাদের যাতায়াত ছিল সেসব জায়গায় যেতে পারছেন না, তাদের জীবন এখানে অত্যন্ত সীমাবদ্ধ হয়ে পড়ছে। সুতরাং এখানে বিনিয়োগ যে বাড়বে বা বিনিয়োগের ক্ষতি হবে না, এটা একটা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। জনাব ইনাম আহমেদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমি জনাব অর্থ প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নানকে একটি প্রশ্ন করতে চাই যে আপনি যে ভয় পাচ্ছেন, আপনি নিশ্চয়ই জনাব ইনাম আহমেদ চৌধুরীকে শুনেছেন, আপনি যে ভয় পাচ্ছেন না বা অর্থমন্ত্রী যে ভয় পাচ্ছেন না, এর একটি কারণ কি এরকম যে আমাদের অর্থনীতি আসলে বিদেশি বিনিয়োগ নির্ভর নয়, আমাদের অর্থনীতি আসলে নির্ভরশীল হচ্ছে রেমিটেন্সের উপর, আমাদের অর্থনীতি আসলে নির্ভরশীল সস্তা শ্রমে পোশাক তৈরির উপর, এই কি কারণ যে আপনারা আসলে বিদেশি বিনিয়োগ, কারণ আমরা রানা প্লাজার ঘটনা পরে দেখেছি, জিএসপি স্থগিত বা তাজরিন অগ্নিকাণ্ডের পরেও দেখেছি আপনারা আসলে বিনিয়োগ নিয়ে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে আসলে আপনারা খুব বেশি ভয় পাচ্ছেন না, এর কারণ যদি আপনি একটু বিশ্লেষণ করেন। একই প্রশ্ন জনাব ইনাম আহমেদ চৌধুরীর কাছে রাখতে চাই, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। জনাব এম এ মান্নান, বিদেশি বিনিয়োগ নিয়ে আমরা আসলে ততটা ভয় পাই না বা আমরা ততটা আশঙ্কা করি না, কারণ বিদেশি বিনিয়োগ আমাদের অর্থনীতিতে কমই প্রভাব বিস্তার করে। আমাদের অর্থনীতি আসলে বিদেশি বিনিয়োগ নির্ভরশীল নয়, অর্থনীতি নির্ভরশীল রেমিটেন্স এবং সস্তা শ্রমে তৈরি পোশাক রপ্তানির উপরে নির্ভর করে। জনাব এম এ মান্নান। ধন্যবাদ আপনাকে জনাব মহিউদ্দিন। প্রথমে একটু সময় যদি দেন, আমি জনাব ইনাম চৌধুরীর দুই একটা মন্তব্যের সম্বন্ধে আমার একটু যোগ করতে চাই। তিনি অত্যন্ত জ্যেষ্ঠ মানুষ, জ্যেষ্ঠ আমলা ছিলেন, সম্প্রতি একটি রাজনৈতিক দলের সঙ্গে আছেন। তার আমি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে তার কথাবার্তার মধ্যে এক ধরনের সেই দলের যে হতাশাগ্রস্ত বিধ্বস্ত দল, তার একটা মনোভাবের প্রতিফলন আমি দেখেছি। তিনি একটা জেনারেল মন্তব্য করেছেন, এইটা হয় নাই, ও চলে গেছে, এরা আসবে না, কিন্তু তার পক্ষে সুনির্দিষ্ট তথ্য তার হাতে নেই। তিনি কিছু ধারণা তার নিজের দলের বা তার নিজের ধারণা কিছু তুলে ধরেছেন। পক্ষান্তরে আমি বলবো তার জবাব হিসাবে, তিনি যদি দুটি দেশ যেখানে বেশি জড়িত, এখানে ইটালির কয়েকজন নাগরিক দুঃখজনকভাবে তারা মৃত্যুবরণ করেছেন, জাপানে পরিষ্কার জায়গা জানিয়েছে যে তারা নতুন লোক পাঠাচ্ছে, 7 জন নতুন ইঞ্জিনিয়ার পাঠাচ্ছে, এবং তারা বলছে তারা পুরোপুরি একটা ফ্যামিলির লোক এইটাও বলেছে যে আমাদের সন্তান মারা গেছে, কিন্তু আমরা বাংলাদেশের যে কাজ শুরু করেছিল শেষ করতে পারবো। এবং ইটালির প্রধানমন্ত্রী মেটিও রেনজির বক্তব্য আমি নিজে পেপারে পড়েছি, তিনি এটা কন্ডেম করেছেন এবং বলেছেন যে বাংলাদেশের সঙ্গে গ্লোবালি আমরা এই যে দুষ্ট ক্ষত একটা সৃষ্টি হয়েছে পৃথিবীতে, জঙ্গিবাদের মোকাবেলা করবেন। সুতরাং জনাব ইনাম আহমেদ চৌধুরীর কাছে বিনীত বলতে চাই যে তার এই ধরনের মন্তব্য আমি 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 মোটে তো একমত নই। আমি মনে করি যে দেশের সার্বিক স্বার্থের পরিপন্থী, এবং আমরা আশা করব যে তিনি জ্যেষ্ঠ আমলা হিসেবে প্রাক্তন এবং বর্তমানে একজন রাজনীতিক হিসাবে তিনি ঠিক এটা বলবেন না। এটা ছিল মানে প্রথম অংশ। দ্বিতীয়টা আমি যেটা বলতে চাই, আপনি যে বলছেন চমৎকার বলেছেন আপনি কথাটা, আমাদের যে অর্থনীতির মূল চালিকা শক্তি মানুষের শ্রম, আমাদের লক্ষ কোটি সাধারণ শ্রমিকের শ্রম দ্বারাই কিন্তু আমরা দেশের অভ্যন্তরে আমাদের এক্সপোর্ট সেক্টর বলুন, গার্মেন্টস, দেশের বাইরে যারা কাজ করছে সরাসরি আমাদের যারা রিমিটেন্স পাঠাচ্ছে, এই দুইয়ের মিলন, এবং কৃষি সেক্টরে যারা কাজ করছেন, কৃষি উৎপাদন, এই হলো আমাদের অর্থনীতির মূল ভিত্তি। সেখানে আপনারা যদি বহিরাগত গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট যেটাকে বলা হয়, যে সরাসরি এসে এখানে বসে হাজার হাজার গাড়ি বানাবে, লক্ষ লক্ষ মানে চিপস বানাবে, এক্সপোর্ট করবে, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এই লেভেলের অর্থনীতি আমরা নই। আমরা যে লেভেলের অর্থনীতি, সেখানকার জন্য বিনিয়োগ, আমাদের নিজস্ব অর্থ প্রচুর আছে, গার্মেন্টস সেক্টরে আমাদের বিনিয়োগকারীরা প্রচুর বিনিয়োগ করছেন এবং আমরা সেটাকে এনকারেজ করি। এছাড়া আমাদের এসএমই সেক্টর, আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামাঞ্চলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইউনিটে 2-4 জন করে কাজ করে উৎপাদন করছেন, এবং সেটা লোকাল বাজারকে মিট আপ করে বাইরেও পাঠাচ্ছেন। সুতরাং এই যে ধরনের ঘটনা, একদিনের একটা ঘটনা অত্যন্ত দুঃখজনক। আপনি নিশ্চয়ই জানেন যে ইউরোপে এবং প্রথমে অস্ট্রেলিয়াতে, তারপরে ইউরোপে কার্গো যে পরিবহন সেটি স্থগিত হয়ে গেছে নিরাপত্তার দোহাইয়ে, এবং সেটি পুনরুজ্জীবিত করার জন্য অনেক কাঠখড় পোহাতে হচ্ছে। তো কোনো না কোনো প্রভাব তো আসলে অর্থনীতিতে পড়ারই কথা।
না, সেটা তো একটা সার্বিক ব্যবস্থা সবসময় চলবে। ওই যে বললেন না কাঠগড় পোহাতে হচ্ছে, এটা একটা চলমান প্রক্রিয়া। নানা ধরনের সমস্যা হবে, নানা ধরনের সম্ভাবনা হবে, নানা ধরনের চ্যালেঞ্জ আসবে, আমরা সেগুলো মোকাবেলা করব। কিন্তু সেটি আয়ত্তের বাইরে চলে বাধা যাবে। দিয়েছিল জনাব হিন্দুরা। মান্নান, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব ইনাম আহমেদ চৌধুরী আমাদেরকে বলতে চেষ্টা করছে, আমরা ইনাম আহমেদ চৌধুরীকে শুনতে চেষ্টা করবো যে তিনি কি মনে করছেন যে আসলে এই বিনিয়োগ নিশ্চয়ই। পরিস্থিতি সম্পর্কে। জি, জনাব ইনাম আহমেদ চৌধুরী। ব্যাপারটা হচ্ছে কি যে আমি যা করেছি, আমি আগে যা বলেছি, আমি কয়েকজন বিনিয়োগকারী এবং ব্যবসায়ীর মতামত উল্লেখ করেছি। তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন। তারা কেউ কেউ বর্তমান সরকারের সমর্থক, সেভাবে সন্দেহ নেই। আমি কোনো রাজনৈতিক ব্যাপার এখানে নিয়ে আসতে চাইছি না এবং এটা আমার উদ্দেশ্য নয়। আমরা সবাই আশা করি বাংলাদেশি হিসেবে আমাদের অর্থনীতি চাঙ্গা হবে, বাংলাদেশ অর্থনীতি বিনিয়োগ বাড়বে, ব্যবসা বাণিজ্য ক্ষতি হবে না, এটা সবাই আশা করি। কিন্তু আমাদের কিন্তু বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে জিনিসটা বিবেচনা করতে হবে। আমি যেটা বলেছি কিছুক্ষণ আগেও, আমি একটা পত্রিকায় দেখছিলাম, পত্রিকায় লিখেছে যেখানে আইসিটি ইভেন্ট কতগুলো নাকচ হয়ে গেছে। এখানে আইসিটি ইভেন্ট হওয়ার কথা ছিল 27, 26 এবং 29 জুলাইয়ে। এটা ছিল বিপিও, বিজনেস প্রসেসিং আউটসোর্সিং এর মিটিং হওয়ার কথা ছিল। তারপর সেপ্টেম্বর 29 থেকে অক্টোবর 6 পর্যন্ত এটা ইন্টারন্যাশনাল এশিয়া প্যাসিফিক রিজিয়নের 42nd এক্সিকিউটিভ কমিটি মিটিং হওয়ার কথা ছিল, যেখানে 4500 ডেলিগেট আসার কথা ছিল, সেটাও ক্যান্সেল হয়ে গেছে। আমি কতগুলো যে ফ্যাক্টস তুলে ধরেছি, কারণ আমরা যদি ফ্যাক্টস জানতে না পারি তাহলে কিন্তু আমরা সমাধান করতে পারবো না। আমরা নিশ্চয়ই আশা করি যে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নতি সেটা অব্যাহত থাকবে, অর্থনৈতিক উন্নতি হবে, বিনিয়োগ হবে, তা আমরা সবাই আশা করি। কিন্তু আমরা যদি বাস্তব অবস্থাকে আমরা লক্ষ্য না করি, এটার উপর সত্যিকারভাবে এটা সমাধানের চেষ্টা না করি, তাহলে কিন্তু আমাদের সমাধান মোটেই হবে না। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? তা কিন্তু হবে না। আমাদের বাঁচতে হবে, দেখতে হবে, বুঝতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে আমাদের কি কি সমস্যা। নিশ্চয়ই আমি গিয়েছিলাম গতকাল, এই যে ফারাজ হুসেইনের কুলখানি হয়েছিল, সেখানে দেখেছি মানুষের ঢল লেগেছিল, সবাই প্রশংসা করেছেন, সবাই সকৃতজ্ঞ বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশের একটা ছেলে কি করে সমমর্মিতার জন্য, আদর্শের জন্য, নীতি নিষ্ঠার জন্য প্রাণ সর্বস্ব ত্যাগ করে সেটা প্রতিষ্ঠা করলো, মানবতার একটা বাণী প্রকাশ করলো এবং তারই জন্য সেটা একটা মানবতার বাণী প্রকাশ করলো এবং তা নিশ্চয়ই আমাদের মনে হয় অন্যদের আকৃষ্ট করবে। কিন্তু আমাদের এই জিনিসটা দেখা উচিত হবে, আমরা যদি সত্যকে অস্বীকার করে চলি তাহলে কিন্তু আমাদের কোনো ফায়দা হবে না। আমরা নিশ্চয়ই সবাই আশা করি, আমরা এটাও আশা করি এটা জাতীয় ঐক্য গঠন তুলবে। আমাদের সন্ত্রাসের মোকাবেলা করতে হবে, এটাকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদকে সমূলে নির্বংশ করতে হবে এবং তারই জন্য চাই আমরা জাতীয় ঐক্য। আমরা চাই দেশের উন্নতি, আমরা চাই দেশের সার্বিক ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাবে, এসবের কোনো দ্বিমত কারণ নেই। কিন্তু তার জন্য আমাদের যে উচিত হবে তা সেটি হচ্ছে সত্যিকারের ভাবে আমাদের কারণ খুঁজে পেতে, আবিষ্কার করে এবং সেটা সেই সমস্যা নিরসনের চেষ্টা করি। আমার স্থির বিশ্বাস যে বাংলাদেশে যে অসাম্প্রদায়িকতা রয়েছে, বাংলাদেশের মধ্যে যে মানবতার বোধ রয়েছে, সচেতনতা রয়েছে, বাংলাদেশের স্বাধীনতা যে মহান আদর্শের উপর ভিত্তি করে রচিত হয়েছিল, গণতন্ত্রের আদর্শ, সবাইকে অধিকারের দেওয়ার আদর্শ, সেই আদর্শ যদি আমরা বজায় রাখতে চাই তাহলে কিন্তু আমাদের দেখতে হবে যে সমস্যা রয়েছে তার সমাধানের চেষ্টা করা। এবং বর্তমানে যে সমস্যা দেখা দিয়েছে, বিদেশিদের আক্রমণ করা হয়েছে, এটা নিঃসন্দেহে এটা একটা সত্যি ঘটনা। শুধু তাই নয়, আমরা দেখেছি সিরিয়া থেকে কয়েকজন বাংলাদেশের বাঙালি 3-4জন তরুণ, তারা সেখানে প্রশিক্ষিত হয়ে ঘোষণা দিয়েছেন যে আরো ঘটনা বাংলাদেশে তারা ঘটাতে চান। আমাদের এটা প্রতিহত করতে হবে। আমাদের এটাকে সার্বিকভাবে শুধু সবাই মিলে এটি প্রতিরোধ করতে হবে, যেটি জনাব ইনাম আহমেদ চৌধুরী বলছেন, সেটি অর্থ প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নানও সে ব্যাপারে একমতই পোষণ করছেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানিয়ে স্পিকার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। গুলশান শোলাকিয়ায় সন্ত্রাসী হামলা ঘটনায় অনেক বিদেশি পর্যটক বাংলাদেশ সফর বাতিল করেছেন। ট্রাভেল এজেন্সি এবং ট্যুর অপারেটররা জানিয়েছেন নিরাপত্তার কারণ দেখিয়ে ভ্রমণের বুকিং বাতিল করেছে পর্যটকরা। এতে পর্যটন শিল্প ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
আগামী 3 বছরে 10 লাখ বিদেশি পর্যটকের আশা করছে বাংলাদেশ। সেই সাথে চলতি বছর পর্যটন বৎসর ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনায় পর্যটন খাতকে ঘিরে সরকারের এমন পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কা করছে এই খাতের ব্যবসায়ীরা। বিদেশি পর্যটনের সাথে জড়িত 15টি প্রধান ট্যুর অপারেটর জানিয়েছে, গুলশান ও শোলাকিয়া হামলায় ঘটনার পর ভ্রমণ বাতিল করতে শুরু করেছেন বিদেশি পর্যটকরা। সেপ্টেম্বরে যাদের এদেশে ভ্রমণে আসার কথা ছিল তারা ভ্রমণ বাতিলের বিষয়ে যোগাযোগ শুরু করেছেন এরই মধ্যে। মোটামুটিভাবে কনফার্মই ধরে নিয়েছি যে ডেফিনেটলি আমাদের ইনবাউন্ড ট্যুরিজমটা যা বিদেশিরা যারা বাংলাদেশে আসে এইটা প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমার ধারণা মানে 70-80% মতো ট্যুর এই বছরের জন্য অ্যাটলিস্ট ক্যান্সেল হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে পর্যটনকে ঘিরে দেশে ও দেশের বাইরে ইতিবাচক প্রচারের দাবি জানিয়েছেন ট্যুর অপারেটরদের সংগঠন টোয়াব। কিছু কিছু কান্ট্রিতে ডেফিনেটলি তারা সতর্কমূলক তারা বলেছে সতর্ক হওয়ার জন্য তাদের নাগরিকদের আমরা উদ্যোগ নিব ট্যুরিজম বোর্ড এবং আমাদের ট্যুর অপারেটর, আশা করি আমরা ওভারকাম করতে পারব। এর আগে গত বছরে ইতালি ও জাপানে 2 নাগরিক হত্যার পরও নেতিবাচক প্রভাব পড়ে পর্যটন শিল্পে। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাম্প্রতিক সন্ত্রাসী হামলা দেশে বিভিন্ন এলাকায় ব্যবসা বাণিজ্যে কোনো প্রভাব আছে কিনা তা নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অফ ইন্ডাস্ট্রিজের পরিচালক মাহফুজুল হক শাহ, আছেন সিলেটের মাহা ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী মহিউদ্দিন আহমেদ। জনাব মাহফুজুল হক শাহ, আপনার কাছে জানতে চাইবো যে রপ্তানি খাতের ব্যবসা বাণিজ্যে জড়িত ব্যবসায়ীরা এখন কেমন আছেন? গুলশান হামলার পর তাদের ব্যবসা বাণিজ্যে কোনো প্রভাব পড়ার ইঙ্গিত রয়েছে কিনা? জনাব মাহফুজুল হক শাহ। আসলে বিষয়টা এরকম, গত সপ্তাহে যে দুঃখজনক ঘটনা বাংলাদেশে ঘটে গিয়েছে, এটা আসলে আন্তর্জাতিকভাবে যেই সন্ত্রাসী কর্মকাণ্ড চলে আসছে বেশ কিছুদিন ধরে, ওটারই কিন্তু একটা অংশ। আমরা কিন্তু এটাকে ওইভাবেই মনে করি। এটা যদি মনে করতাম শুধু বাংলাদেশে হয়েছে, অন্য জায়গায় হয়নি, সেটা এক ধরনের ছিল। আর যেহেতু এটা আন্তর্জাতিক সমস্যা, রিসেন্টলি আপনার একসাথে প্রায় ইউনাইটেড স্টেটস, টার্কি, সৌদি আরবিয়া এবং এরকম অনেক দেশে কিন্তু সমসাময়িক ইয়ের মধ্যে কিন্তু বেশ কিছুটা ঘটনা ঘটে গেছে। এখন বিষয়টা দেখার বিষয় হচ্ছে এই ঘটনাগুলো ঘটার পর বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কিন্তু সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে এবং এটার ব্যাপারে আমাদের গোয়েন্দা, আমাদের নিরাপত্তার কাজে যারা নিয়োজিত আছেন, ওনাদের সক্ষমতা, ওনারা কী ধরনের পদক্ষেপ নিয়েছেন, এটা কিন্তু দেখা যায়। গুলশানের দেখুন, আমি যদি বলতে চাই, বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের পুলিশ সাহসিকতার সাথে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী সবাই মিলিতভাবে এই জিনিসটাকে মোকাবেলা করেছে। এটা কিন্তু বিশ্ব সম্প্রদায় দেখেছে। সুতরাং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ সন্ত্রাসবাদেরকে মোকাবেলা করার জন্য কিন্তু আমরা রেডি আছি। এখন বিষয়টা হচ্ছে আমাদের এই সক্ষমতাটাকে আমাদের জন্য মোটামুটি কিনা, এনাফ কিনা, এবং এটাকে আরও বাড়াতে হবে, এটা আমাদের দেখার বিষয়। আর এই জায়গায় যদি আপনি ধরুন, এখানে রপ্তানির ব্যাপারে যেহেতু ওই ঘটনার মধ্যে ওই দিন বিশেষ করে ইটালির নাগরিক যারা ছিলেন, আমাদের রপ্তানি বাণিজ্যের যে গার্মেন্টস খাতের রিনাউন্ড বায়ার ছিলেন, দীর্ঘদিন থেকে ওনারা এখানে কাজ করে যাচ্ছেন। ইটালি আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং আমাদের বড় একটা আমদানিকারক। তো এই বিষয়টা হচ্ছে এখন সরকারের উচিত এবং আমাদের যারা সবাই মিলে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের বিজনেস অর্গানাইজেশনগুলি আছে, কী পদক্ষেপ নিলে পরে আমাদের আমদানিকারকরা, আমাদের বায়াররা, বাংলাদেশের সাথে যারা ব্যবসা বাণিজ্য করে ওনারা মোটামুটি আমাদের উপর আসতে পারে। কেন আমি যদি ওইটা মনে করতাম শুধু বাংলাদেশেই ঘটছে, অন্য জায়গায় ঘটছে না, তাহলে এটা একটা কিন্তু ভিন্নভাবে দেখা যেত। এটা যেহেতু বিশ্বব্যাপী একটা সমস্যা, অনেক উন্নত দেশ, বাংলাদেশ তো ধরুন আমরা তো আমরা কি এরকম একটি উপসংহারে আসতে পারি যে ব্যবসা বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব, বিশেষ করে রপ্তানিমুখী ব্যবসা বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব আপনি এখনো দেখছেন না, বা আপনি মনে করছেন না যে সেরকম নেতিবাচক প্রভাব পড়তে পারে, যেহেতু এটি একটি বৈশ্বিক ঘটনা, সারা পৃথিবীর নানা জায়গায় ঘটছে? সেটাই এখন দেখার বিষয় হচ্ছে আমাদের সাথে যারা বিজনেস করছে, আমাদের বাংলাদেশের সাথে ওনাদেরকে আস্থায় নিতে হবে যে জিনিসটা আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমরা কি। মাহফুজুল হক শাহ, আমরা আবার আপনার কাছে আসছি। আমি সিলেট মাহা ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী মহিউদ্দিন আহমেদের কাছে জানতে চাইবো যে ঈদে আপনাদের ব্যবসা কেমন হলো, ঈদের ব্যবসা নিয়ে যে লক্ষ্য ছিল তা কতটা পূরণ হয়েছে? জনাব মহিউদ্দিন আহমেদ। ধন্যবাদ। গতবারের তুলনায় মাশাআল্লাহ এবার আমাদের ব্যবসা আমি মনে হয় 20% আমরা বেশি করেছি। আমাদের সিলেটে কোনো প্রভাব পড়ে নাই। আর আপনারা জানেন সিলেট প্রবাসী অধ্যুষিত জেলা। এইবার গত বছর কিন্তু আমাদের যখন ঈদ ছিল তখন আমাদের ইউরোপ
এবং আমেরিকা প্রায় স্কুল হলিডে ছিল, কিন্তু এবার আমাদের ইউরোপ এবং আমেরিকায় কোনো হলিডে হয় নাই। এই মাসের মনে হয় 22 তারিখে হবে। তবু আমাদের সিলেটে ব্যবসা গতবারের তুলনায় অনেক বেশি হয়েছে। আমাদের সিলেট জেলায় কোনো প্রভাব পড়েনি, কিন্তু এইটা দেশের জন্য দুঃখজনক ঘটনা। এত বড় ঘটনা হয়েছে, দেশের ক্ষতি হয়েছে। মহিউদ্দিন আহমেদ, আমি বুঝতে পারছি যে আপনাদের ব্যবসা গত বছর হচ্ছে 20% বেশি ভালো হয়েছে, সেটি একটি খুবই আশার কথা। কিন্তু রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে গত কয়েক বছর থেকে পর্যটন খাতের ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াচ্ছিলেন। এইবার আবার জঙ্গি হামলার প্রেক্ষাপটে পর্যটন খাত আবার ঝুঁকিতে, এই নিয়ে আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা? যেহেতু সিলেট একটি আমি যদি বলি প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত একটি এলাকা। না, সত্যি, কিন্তু আমাদের সিলেটে কোনো আসলে প্রভাব পড়েনি এখনো। গত মানে ঈদের দিন থেকে শুরু হয়েছে, প্রবাসীরা আসতেছে সিলেটে, এই ধরনের কোনো এবং সমস্যা যেগুলি হয় নাই। সিলেটের পর্যটনের জায়গাগুলি আছে সেগুলিতেও মানুষজন যাচ্ছেন, যাচ্ছে উপচে পড়া ভিড়। আমি সিলেটের গ্র্যান্ড সুলতানের কথা আমি বলবো, আমি নিজে যেতে চেয়েছিলাম, কিন্তু আজকে পর্যন্ত ওদের ফুল, আমি নিজে রুম পাই নাই। জনাব মহিউদ্দিন আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমি এই বিষয়ে মানে খুব সংক্ষেপে জনাব মাহফুজুল হক শাহ আপনাকে জানতে চাইবো যে পর্যটন খাতে ব্যবসায়ীরা যে ঘুরে দাঁড়াচ্ছিলেন গত বছরের পর এবছর আবার জঙ্গি হামলার প্রেক্ষাপটে যে আবার ঝুঁকিতে পড়ল, সেই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি জনাব মাহফুজুল হক শাহ? না, এবার ঈদের মধ্যে যে পর্যটন খাতের যে একটা বড় মুভমেন্ট হয়, বিশেষ করে আমাদের লোকাল পর্যটকরা, ওটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে চট্টগ্রাম অঞ্চলে আমরা দেখেছি। হ্যাঁ, বিদেশিদের ব্যাপার আমি যেটা রিপিট করতে চাই সেটা হচ্ছে এইসব সন্ত্রাসী হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিপক্ষে বাংলাদেশ সরকারের অবস্থান কী কী পদক্ষেপ নিয়েছে ওটার উপর ডিপেন্ড করে। আপনি দেখুন পর্যটন খাতে যেসব দেশ ওয়ার্ল্ডের মধ্যে খুবই মোটামুটি ভালো পর্যটকদের জন্য ডেস্টিনেশন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, টার্কি, সব জায়গায় কিন্তু সন্ত্রাসী ঘটনা ঘটেছে। এটার মানে এটা নয় যে ওখানে পর্যটন খাত কিন্তু ঝিমিয়ে পড়ছে। তো সবাই পর্যটকরাও দেখতে চাই সরকারের পক্ষ থেকে দেশ কিভাবে, বাংলাদেশ কিভাবে এটাকে মোকাবেলা করছে এবং কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ধন্যবাদ জনাব মহিউদ্দিন আহমেদ, আপনাকেও এই ড্রেসপিকে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। গুলশান বনানী ও বারিধারা আবাসিক এলাকা থেকে অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদে আগামী সপ্তাহে অভিযানে নামছে রাজুক। প্রাথমিক অভিযান চলবে অবৈধ রেস্তোরাঁ ও আবাসিক হোটেলের বিরুদ্ধে, এই জন্য তালিকা চূড়ান্ত করছে রাজুক। ঢাকা সহ দেশের বড় শহরের আবাসিক এলাকার অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান 6 মাসের মধ্যে উচ্ছেদের বিষয়ে গত এপ্রিলে সিদ্ধান্ত হয় মন্ত্রিসভায়। এরপর 3.5 মাসে সিদ্ধান্ত বাস্তবায়নের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। সম্প্রতি গুলশানে জঙ্গি হামলার পর কূটনীতিক এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে সরকার। এজন্য নিরাপত্তা জোরদারের পাশাপাশি অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসেছে কঠোর হওয়ার ঘোষণা। যে গুলশান এরিয়ায় রেস্টুরেন্ট, স্কুল, কলেজ গড়ে উঠেছে, সেগুলিকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে এবার কঠোর অবস্থানে রাজুক। কূটনৈতিক এলাকার অনুমোদনহীন সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুতি প্রায় শেষের পথে। এই তালিকা ধরেই আসছে সপ্তাহে শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান। গুলশান বনানী বারিধারা এলাকায় যতগুলো এইরকম অননুমোদিতভাবে রেস্টুরেন্ট বা আবাসিক হোটেল এগুলো আছে, তড়িৎ গতিতে লিস্টটা করে দেওয়ার জন্য এই সপ্তাহের মধ্যে আমরা এটা ক্লিয়ার করে ফেলে দেবো। এটা আমাদের একবারে পুরা ক্লিয়ার হয়ে যাবে। সার্ভে করা, সার্ভে করলে আমরা আশা করতেছি আগামী সপ্তাহ থেকে আমরা এই ব্যাপারে উচ্ছেদের এবং সিলগালা করার আমরা ব্যবস্থা নেব। তবে অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে দ্বিধায় রয়েছে রাজুক। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অবস্থান জানার অপেক্ষা করছে সংস্থাটি। স্কুল, কলেজ আছে, আবাসিক এলাকায় যেগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আবাসিকগুলো অনুমোদিতভাবে আছে, সেটারও আমরা লিস্ট করতেছি একই সঙ্গে। কিন্তু আমাদের এখন প্রক্রিয়াটা আমরা এটা কি একই সঙ্গে করব, কি প্রক্রিয়াটা শুধু রেস্টুরেন্ট বা আবাসিক হোটেলগুলি এখন সিলগালা করে দিব? কারণ একটা স্কুল, কলেজ বন্ধ করতে গেলে বা সিলগালা করতে গেলে সেটাও আমাদের সরকারের একটা নির্দেশনা পাইতে হবে। আসলে উচ্ছেদ করা প্রতিষ্ঠান আবার যাতে গড়ে উঠতে না পারে সে ব্যাপারে নজর রাখা হবে বলছে রাজু। হাসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রাজধানীর আবাসিক এলাকার নিরাপত্তা নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন আমাদের অ্যাসেসমেন্ট এডিটর মাসুদ কার্জন। কার্জন, অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যে দ্বিধার কথা আমাদেরকে জানালেন রাজুকের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সদস্য জনাব আব্দুর রহমান, সেই দ্বিধা থেকে আসলে তারা মুক্তি কি করে পাবেন? আসলে কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আবাসিক এলাকায় থাকবে বা কোনটি থাকবে না সেটি নির্ধারণ না করে এই উচ্ছেদের পরিকল্পনার কথা জানানো আসলে কতটা যৌক্তিক হয়েছে? আসলে রাজধানী জুড়েই বিভিন্ন জায়গায় অবৈধ এরকম ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এটা বেশ কিছুদিন ধরে, এর আগেও রাজক কিন্তু এর তালিকা তৈরি করেছিল, কিছু অভিযানও চালিয়েছিল। সবশেষ যখন গুলশানে হামলার ঘটনা ঘটে তখনই কিন্তু গুলশান বাড়িধারা বনানী যেহেতু কূটনৈতিক জোন, তো সেই বিষয়টি গতকালকে যে বিশেষ আইন শৃঙ্খলা বাহিনী সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি বৈঠক বসছে সেখানে এই সিদ্ধান্তটি উঠে আসছে যে কয়েকটি সিদ্ধান্তের মধ্যে এটি হচ্ছে খুব তাড়াতাড়ি এই আপাতত গুলশান বাড়িধারা বনানী ডিপ্লোম্যাটিক জোনে মানে যারা অবৈধভাবে অনুমোদনহীনভাবে যেসব শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলোকে আর সেখানে থাকতে দেওয়া হবে না, সেই স্বার্থে ডিপ্লোম্যাটিক জোনে নিরাপত্তার স্বার্থে। এবং এর মধ্যেই কিন্তু আমরা কালকে রাজকের সঙ্গে কথা বলছি, তাদের একটা তালিকা আছে, এর আগে তারা করেছিলেন। কিন্তু আমি একটা জিনিস জানতে চাইছিলাম যে অনুমোদনহীন ব্যবসা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান এতদিন ধরে আসলে চলছিল কিভাবে? মানে যার অনুমোদনই নেই তাকে সেখান থেকে উচ্ছেদ করার জন্য গুলশানের জঙ্গি হামলার মতো ঘটনা ঘটতেই বা হবে কেন? মানে যার অনুমোদন নেই সে ব্যবসা করতে পারবে না, সেটাই তো স্বাভাবিক কথা। না, এটা তো আর শুধু গুলশান বনানী বাড়িধারা না, এটা এই সমস্যাটা যা অনুমোদন ছাড়া বা অনুমোদনহীন ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, এটা বিভিন্ন জায়গায় গড়ে উঠছে। তখন যেহেতু কূটনৈতিক জোন এবং নিরাপত্তার বিষয়টি মাথায় এসছে এবং গুলশানে এই হামলাটি হয়েছে, কূটনৈতিক জোনকে বেছে হামলাটি করা হয়েছে, তো সেই ক্ষেত্রে এই বলা হচ্ছে যে এটা আসলে যে অনুমোদনহীন অনেক ব্যবসা করে থাকে এবং দেখা গেছে যে সেখানে সাময়িকভাবে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, তারপরে দেখা গেছে 1 সপ্তাহ 15 দিন পরে আবারও সেটি ব্যবসা করে আসছে। আমরা ধরে নিতে পারি যে রাজধানীর গুলশান বনানী বাড়িধারা ছাড়া অন্যান্য অঞ্চলে যে অনুমোদনহীন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বা রেস্তোরাঁ, আবাসিক হোটেল সেগুলি আছে, সেগুলি থাকবে না, সেটি থাকবে না। তো আপাতত সেটির একটি সময়সীমা কিন্তু এর আগে কিন্তু বৈঠক করে, মানে পূর্ত মন্ত্রণালয়ের রাজকের সঙ্গে বৈঠক করে কিন্তু একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেগুলোর সময় আরও আছে, যে একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল, একটা তালিকাও করা হয়েছিল যে কত সংখ্যক অবৈধ এরকমভাবে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে, একটি তালিকাও তারা করেছিল এবং মালিকদের সঙ্গেও কথা বলা হয়েছিল। তো যেহেতু গুলশানে হামলা হয়েছে এবং এই নিরাপত্তা ইস্যুটি সামনে এসেছে, এই জন্য গুলশানে বাড়িধারা বনানী এলাকাটি বুঝতে পারছি। কারণ 1 জুলাই শুক্রবার দিন এই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সেই জঙ্গি হামলার পর গুলশান বনানী বাড়িধারার নিরাপত্তা আসলে কিভাবে বাড়ানো হয়েছে বা নিরাপত্তার ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নতুন কি ব্যবস্থা নিয়েছে? আসলে গুলশান ডিপ্লোম্যাটিক জোন, কূটনৈতিক পাড়া আমরা যেটাই বলে থাকি, তো সেইখানে সবসময় নিরাপত্তা থাকে। তারপরে কিন্তু 1 জুলাই যে হামলাটি হয়েছে, তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে আসলে নিরাপত্তা পর্যাপ্ত ছিল, হয়তো কোথাও একটু ছিদ্র ছিল, নিরাপত্তার ছেদ ছিল, সেই ছেদের কারণে হয়তো দুঃখজনক এই ঘটনাটি ঘটেছে। এরপরে আমরা দেখছি যে আসলে 1 জুন থেকে যে গুলশান বা বাড়িধারা নিরাপত্তা বলবো কেন, শুধু ঢাকায় রাজধানীতেই পুরো যে আসলে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু চোখে পড়ার মতো। এবং গুলশান বনানী বাড়িধারা, তার মানে এখন মোটামুটি আপনি গুলশান বনানী বাড়িধারাকে আপনি নিরাপদের যে ছিদ্র, সেই ছিদ্রগুলি বন্ধ করা হচ্ছে বলে আপনি মনে করেন? আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টা, আইন শৃঙ্খলা বাহিনীর বন্ধ করা হয়েছে বলে তাদের আছে। কার্জন, আপনাকে অনেক ধন্যবাদ দিয়েছিল। আজকে রেড স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।